ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সারা দেশে আজ পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে প্রশাসন। কোনো কেন্দ্রে মব করার চেষ্টা করলে পুরো আসনে ভোট গ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে ইসি। বা শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুর কারণে 299টি আসনে ভোট হবে 12 ফেব্রুয়ারি। ভোট 42,779টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের 12,77,11,899 জন ভোটার। প্রায় 6.5 কোটি পুরুষ ভোটারের পাশাপাশি ভোট কেন্দ্রে যাবেন 6,28,00,000-এরও বেশি নারী ভোটার। তাছাড়া 4.5 কোটি তরুণ ভোটার এবারে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। একদিকে নারী ভোটার, অন্যদিকে তরুণ ভোটার। কারা বেছে নিচ্ছেন তাদের স্বপ্নের, অর্থাৎ তাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, তা জানতে অপেক্ষা করতে হবে আমাদের 13 ফেব্রুয়ারি পর্যন্ত। তো 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরেই যেহেতু ফলাফল, তো ভোটে কার পাল্লা ভারী, কার পাল্লা হালকা হলো, এটার চেয়ে আগামী নির্বাচন কেমন হবে ভোট কেন্দ্রের পরিবেশ, তা নিয়ে মানুষের নানা প্রশ্ন এখন বেশ আলোচনায়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনটা হবে ঐতিহাসিক। আজকে আমরা আলোচনা করব আসলে কেমন হবে নির্বাচন। সেই আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজকে ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম, বিএনপি চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার ভাই আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু হেনা রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু যেতে চাই প্রথমে বিএনপি চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম। ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম, কেমন দেখছেন? আর একদিন পরেই তো নির্বাচন, এবং সে ঐতিহাসিক নির্বাচন। দীর্ঘ 17 বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যদি বলা হয় এইভাবে। এর মধ্যে তরুণ ভোটাররা আছেন যারা জীবনে একবারও ভোট দিতে পারেনি, সেই সুযোগটা আসছে সামনে। কেমন হবে নির্বাচন? যদি নির্বাচনের প্রস্তুতি, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সব ঠিক আছে, কেমন হবে আসলে নির্বাচন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে চ্যানেল এসে কলাকুশলী এবং সকল যারা বাইরে আছেন, সকল দর্শক আছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা। তো আশা তো হচ্ছে যে একটা আনন্দ ঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, মানুষ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আপনি বলেছেন যে 17 বছর পর নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আসলে 17 বছর নয়, তারও অনেক বেশি সময়। আমরা সর্বশেষ সঠিক নির্বাচনটা পেয়েছিলাম 2001 সালে, যেখানে যেই ভোটাধিকার মানুষ প্রয়োগ করেছিল সেটার প্রতিফলনটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু 2008-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাকেও সঠিকভাবে মেনে নেয়ার কারণ খুবই সীমিত, এবং সে কারণে সেখানে যে ভোটাধিকারটা জনগণ প্রয়োগ করেছে সেটার প্রতিফলন কিন্তু ফলাফলে আসেনি। সুতরাং অনেকগুলো বছর পরে এসে আমরা একটা নির্বাচন পাচ্ছি, যে নির্বাচনটা কাঙ্ক্ষিত হচ্ছে যে এটা সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ ভীতিহীনভাবে ভোটটা প্রয়োগ করতে পারবে। তো সে আশা নিয়ে আমরা বসে আছি। এখন তো 1.5 দিনেরও কম সময়। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে। তো আমি আশাবাদ যেটা ব্যক্ত করছি, সেই জায়গাটা হচ্ছে যে আমরা চমৎকার এবং একটা অভূতপূর্ব নির্বাচন দেখতে পাবো। সেক্ষেত্রে আরেকটা, যেহেতু ইসির পক্ষ থেকে বলা হচ্ছে 42,779টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 8,770টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, সেখানে কোনো শঙ্কা দেখেন কিনা? দেখুন, প্রত্যেকটা নির্বাচনের আগে প্রারম্ভে কিন্তু কিছু শঙ্কা থাকে। আপনি একেবারে শঙ্কা উড়িয়ে দেবেন সেটা তো হতে পারে না। বিশেষ করে আমরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আজকেই নির্বাচনটাতে উপনীত হয়েছি, যেখানটা কিন্তু একটা বড় ধরনের অভ্যুত্থান ঘটেছিল। সুতরাং যারা সেই অভ্যুত্থানে পরাজিত হয়েছে, যাদেরকে পালিয়ে যেতে হয়েছে, তারা তো চেষ্টাই করবে যে নির্বাচনটাকে ব্যাহত করবার জন্য। সুতরাং এই আশঙ্কার জায়গাটাকে আমরা উড়িয়ে দিতে পারি না। সেক্ষেত্রে অনেকগুলো কেন্দ্রকে, অনেকগুলো কনস্টিটিউয়েন্সিকে দেখা গেছে যে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। তো সেই জায়গাটা আমি মনে করি এটা সতর্কতার বিষয়। এটা এমন না যে ঝুঁকিপূর্ণ, এখানে কোনো ভয়ভীতি তৈরি হয়ে যাবে, জনগণ ভোট দিতে যাবে না, ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে, এমন কোনো ধরনের আমরা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এটাকে দেখতে চাই না। আমরা এটাকে দেখতে চাই হচ্ছে সতর্ক অবস্থা। এটা মনে হয় কিনা একেবারে বিশাল একটা অ্যামাউন্ট, যদি বলি 8,000
770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মানে এটা কোনো অ্যালার্মিং কিনা এটা এটা বলতে নিশ্চয়ই চাচ্ছিলাম। কম বেশি বিষয় আছে, আমি অ্যালার্মিং হিসেবে দেখব না। আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এটাকে সতর্ক অবস্থান থেকে দেখাটাই ভালো। ধন্যবাদ আবু রাজ্জাকি। প্রথম প্রশ্ন একই, কেমন হবে নির্বাচন একটি। দ্বিতীয় কথা হচ্ছে ইসির পক্ষ থেকে বলা হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রে যদি মব সৃষ্টির চেষ্টা করা হয় পুরো আসনটিতে ভোট কেন্দ্র মানে ভোট গ্রহণ স্থগিত করা হবে। ইসির এই সিদ্ধান্তকেও আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং আমি বাংলাদেশের সম্ভাবনাময়ী প্রধানমন্ত্রী, আমরা ভাবা উচিত যদি তার অতীত দেখি, সেই হিসাবে তো এটা আশা করাই যায়। তো তার আইন বিষয়ক মানবাধিকার বিষয়ক অ্যাডভাইজার এর সাথে বসে আমি টকশো করতেছি, আমার কাছে ভালো লাগতেছে। আমি খুব আন্তরিকভাবে আপনি বলছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। হ্যাঁ, সেটাই বলছি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা আশা করি। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দুই রহমানের একজন হবেন। এটা আমি আজকে একটা টকশোতে গেছিলাম, এই কথাটা একজনে বলছে, সেই জন্য বললাম দুই রহমান, মানে দুইজনের নামের সাথেই রহমান আছেন। আর ইন্টারেস্টিং ব্যাপার, দুইজন রহমানের ওয়াইফ কিন্তু ডাক্তার, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, আবার একজনের নিজের বাড়ি সিলেট, আবার একজনের শ্বশুর বাড়ি সিলেট, আলটিমেটলি মানে সিলেট পাচ্ছে কেউ, হ্যাঁ সিলেট, অর্থাৎ প্রধানমন্ত্রী যেই হোক সিলেট থেকে আমরা পাচ্ছি। আমি শুধু একটু ইন্টারাপ্ট করছি যে আমিও খুবই আনন্দিত যে রাজ্জাকি ভাইয়ের সাথে আজকে টক শোটা করতে পারছি, কারণ উনি খুব পরিচিত এবং জনপ্রিয়। আমরা আজকে যে আলোচনাগুলো করব, আমি মনে করি এটা একটা হাস্যরস বা একটা সুন্দর আলোচনা হোক, এর ভিতর দিয়ে যাই। ভাই একটা কথা বলছেন যে আওয়ামী লীগ মানে ইনফ্যাক্ট নির্বাচন বানচাল করার জন্য তারা, এটা কারণ আছে। কারণ হচ্ছে এই ক্ষমতায় যেই আসুক, জামাত আসুক বা বিএনপি আসুক, আলটিমেটলি ধরে নিতে হবে যে 5 বছর থাকবে। তো 5 বছর থাকলে কিন্তু তারা 5 বছর আবার ক্ষমতার বাইরে থাকতেছে, এটা তাদের একটা দুশ্চিন্তার কারণ হতে পারে যে একবারে তো আউট হয়েই গেলাম 2024-এ, আরও যদি 5 বছর বাইরে থাকতে হয় তাহলে আমার দলের অস্তিত্বটা কি অবস্থায় যাবে ঠিক জানি না। সুতরাং তারা কিছু একটা বানচাল করার চেষ্টা করতে পারে, এবং তার সিমটমও আছে। সিমটমটা আপনাকে বলি, ধরেন বিএনপি তো নির্যাতিত হয়েছে, অনেক মামলা মোকদ্দমা খাইছে, প্রায় 1 লক্ষ মামলা, এগুলো আমি অনেক টকশো করছি, 40 লক্ষ আসামি। তারপরে এটাও বলছি বিএনপি এটা প্রতিবাদ করতে পারলো না কেন, সেগুলোও বলছি, সেটা ভিন্ন কথা। জামাতও নির্যাতিত, তাহলে আলটিমেটলি কিন্তু আবার এনসিপিও কিন্তু কি বলে শেখ হাসিনা বিরোধী, মানে এরা যে সবাই শেখ হাসিনা বিরোধী এতে তো কেউ ডাউট নাই। তো সেক্ষেত্রে সে তো চাইবেই যে আমার বিরোধী কেউ না আসুক, কিন্তু সন্দেহের জায়গা কোথায়? আপনি আব্দুল মোমেন, সে 8 মাস পর দেশ থেকে পালাইছে, আপনি জানেন তো বোধহয়, ফেসবুকে দিচ্ছে সে তার স্টেটমেন্ট। সেখানে সে কি বলছে? আমি 6 বার সিম বদল করছি, 5 বার বাসা বদল করছি, এবং আমি পরচুলা সরাই ফেলছে, একটু দাঁড়িয়েও রাখছে। সবশেষে সে প্রশাসনের সহযোগিতায় বের হয়েছে। তার মানে কি, প্রশাসন এই যে 6 বার সিম পাল্টাইছে, 6 বারই তারা নাম্বার জানতো, 5 বার বাসা পাল্টাইতে 5 বারই নাম্বারটা, বাসার ঠিকানা জানতো, তা নাহলে গাইড করলো কেমনে? শেষ পর্যন্ত বলে তার মানে কি? তার মানে হচ্ছে এই প্রশাসনের সাথে ফেসিজমের যে শক্তি, যে লোকজন, তাদের এখনো যোগাযোগ আছে।